আমি পদ্মজা, লেখক ইলমা বেহরোজ, পর্ব ৫ ও ৬। আম্মা, পূর্ণা পেমা আসে নাই? পূর্ণা আসছে, স্কুলে গেছে। প্রেমা দুপুরে আসবে। আম্মা, আব্বা কবে আসবেন? পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন, শুকনো গলায় জবাব দেন, জানি না, খাওয়ার সময় কথা বলতে নেই। হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে। পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষটা কি, কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না, কথা অব্দিও বলে না। ২ বার মাকে জিজ্ঞাসা করেছে সে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? সন্তান না, সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করে? ও আম্মা, বলো না। হেমলতা তখন নিশ্চুপ থাকেন। অনেকক্ষণ পর বলেন, তুই আমার গর্ভের সন্তান, আর তোর বাবার মেয়ে। এখন যা পড়তে বস, অনেক পড়তে হবে তোর। ব্যাস এটুকুই, এর বেশি কিছু বলে না। হেমলতা পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজে থেকে খুব গোপন কোনো কথা বলবেন, তবে সেটা যেন সহ্য করার মতো হয়। এই দুয়ায় সারাক্ষণ করে সে। এত কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথা পদ্মজার ভাবনার স্রোত ছেড়ে গেল। দ্রুত খেয়ে ওঠে। আজ আমের আচার বানানোর কথা ছিল। সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। ৮ গ্রাম মিলিয়ে আনন্দপুর, তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যার থেকে ৩ ঘন্টা গ্রাম অন্ধকার তলিয়ে থাকে। আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না। বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো? পদ্মজা, পূর্ণা, পেমা ৩ বোন একসাথে পড়তে বসেছিল। বাড়ি অন্ধকার হতেই ৯ বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদুস্বরে ডাকলো, আম্মা, আম্মা, আয়, টর্চ নিয়ে যা। হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো। প্রেমা অন্ধকারে খুব ভয় পায়। পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে। টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজার গেট খোলার আওয়াজ পেল। উঁকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ পদ্মজার সৎ মামা। বুবু, বাড়ি অন্ধকার কেন? বাত্তি টাত্তি জ্বালাও। হানিফের কণ্ঠ। হানিফ, আসছিস? হেমলতার রুমে থেকে বেরিয়ে বললেন। হাত থেকে হারিকেন, হাতে হারিকেন। হানিফ সবকটি দাঁত বের করে হাসল, বলল, হ্যাঁ আমি। আয়, ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকলো। বলল, তোর ছেড়িগুলা কই? তো আছে রুমে, পড়ছে। এই আন্ধারেও পড়ে? হেমলতা কিছু বলল না। হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয়, কারণেই অকারণেই। ওদের খাওয়ার সময় হয়েছে, তুই খেয়ে নে। এখানেই খামু, না তোমার সরাইখানাতে যাইতে হইব? কথাটায় রসিকতা ছিল। গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন। সেটা হানিফের কাছে রসিকতা বটেই। হেমলতা প্রশ্নের জবাব সোজাসাপটা না দিয়ে বলেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই আসলো না। কেমন জড়সড় হয়ে আছে। মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে। হানিফ ৬ বছর সৌদিতে ছিল, ৩ মাস হলো দেশে ফিরেছে। ৩ মাসে যতবারই হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তেই ভেবে নিল অনেক কিছু, তাই জোর করল না। আজই এর লুকোচুরি ফয়সালা হবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছয়-চতুরি করল, কিছুতেই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায়। পূর্ণা প্রেমার রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ল।
রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কতবার না করেছি লোকটার আশেপাশে বেশিক্ষণ থাকতে না। তোরা কেন শোনিস না আমার কথা? পূর্ণাপেমা বিস্ময় হত, কখনো এমন নিষেধ দেয়নি। তাহলে এমন কেন? তাহলে এখন কেন এমন বলছে? হেমলতার রুমে ঢুকেই পদ্মজার চুপসে গেল। পদ্ম, আমার রুমে আয়। মায়ের এমন কণ্ঠ, মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে। হেমলতা নিজের ঘরে চলে যান। হেমলতার মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পদ্মজা নতজানু হয়ে কাঁপছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয়, তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। হেমলতার খুব খুব করে মায়া হয় পদ্মজার সাথে উঁচু কণ্ঠে কথা বলতে। পদ্মজা রূপসী বলে হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস? হানিফের সামনে কেন যেতে চাস না? সে কি করেছে? পদ্মজা কাঁপতে পদ্মজা ফোঁপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান। কণ্ঠ নরম করে বলেন, হানিফ ধড়িবাজ লোক, সৎ ভাই বলে বলছি না। আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে। তুই বল, কি লুকাচ্ছিস? মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধ-ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। আগামীকাল ৭ ও ৮ পর্ব আসবে।